আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ব্যানার এবং হেডলাইন যেটা করেছি সেটা দেখে বুঝতে পারছেন যে আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে এবং তা আসছে 11ই জানুয়ারির পর। 11ই জানুয়ারির পর, অথবা 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি, যে কোনো মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। আর সেটা হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মূল কাণ্ডারি। কারণ হচ্ছে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমরা বারবার বলছিলাম আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, দেশের জনগণও বলছিল যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। এর পরেও বর্তমান এই ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট তারা নির্বাচন করতে চাচ্ছেন, একতরফা নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলকে আপনার নিষিদ্ধ রেখে নির্বাচন হয়নি। সব দলের অংশগ্রহণে নির্বাচনে চায়। হ্যাঁ, কখনো কখনো অনেক দল আপনার নির্বাচন করেনি, বয়কট করেছে, কিন্তু আওয়ামী লীগ কখনো বয়কট করেনি এবং আওয়ামী লীগ এখনো বলছে যে তারা বয়কট করে না, তারা নির্বাচনে বিশ্বাসী। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী এবং সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। আর আওয়ামী লীগকে না নিয়ে করলে কি অবস্থা হতে পারে বা কি হবে, এবং বিএনপি জামাত এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সনাতনী ভাই বোনদেরকে কীভাবে হুমকি ধমকি দিচ্ছে, আপনারা জাস্ট এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলেই বুঝতে পারেন যে কেমন এবং তাদের চরিত্রটা কি। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। আপনারা ভিডিওটা দেখলেন। যদি বিএনপিকে আওয়ামী লীগ এবং সনাতনীরা ভোট দিয়ে দেশ শাসনের পরিস্থিতি সৃষ্টি না করে দেয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সনাতনী কেউ থাকতে পারবে না। তার মানে থাকবে শুধু মোল্লা মৌলবীরা এবং বিএনপির এইসব চাঁদাবাজরা, মানে যারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে তারাই থাকবে। এটাই তো এই বক্তব্য, যে উনি জিন্নার পবিত্র বাড়ি থেকে ঘোষণা দিচ্ছেন যে যদি বিএনপিকে ক্ষমতা দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ বা সনাতনী কেউ থাকতে পারবেন না। বর্তমানে 1 কোটির উপরে সনাতনী আছেন, আপনাদের সবাইকে জবাই করে দেওয়া হবে। আওয়ামী লীগ নেতাকর্মী আছেন, আপনাদের আর কি করবে, যা করার তো করছেই অলরেডি। 50,000 নেতাকর্মী অলরেডি জেলে আছে। 360 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জেলখানায় অমানসিক নির্যাতনে, এবং আরো কত হাজার কত লাখ যে ঘরবাড়ি ছাড়া, তা আপনারাই বুঝতে পারছেন। আর এর কারণেই 11 তারিখের পর যে কোনো মুহূর্তে আমাদের সভানেত্রী আন্দোলনের ডাক দিচ্ছেন। 11 তারিখ অবশ্য মার্কিন অ্যাম্বাসেডার, নতুন মার্কিন অ্যাম্বাসেডার আসবেন, যিনি প্রচণ্ড চায়না বিরোধী। উনি আসছেন, ডিপ স্টেটের লোক। এরপরে কি কি হবে তা আমরা এখনো জানি না। এদিকে তো সারা দেশের ম্যাক্সিমাম বন্দর, পোর্ট, বিমানবন্দর, নৌবন্দর সবই অলরেডি বিক্রি হয়ে গেছে, আর কিছু বাকিও নেই। আর এই দেশ রক্ষা করার জন্য, এই দেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার রক্ষার জন্য আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা 11 তারিখের পর যে কোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দিবেন। সেটা হতে পারে হরতাল, হতে পারে বিশাল বিশাল মিছিল, হতে পারে টোটাল ব্লক আউট, হতে পারে অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন। সেই আন্দোলনকে বেগবান করার জন্য নেত্রী অলরেডি এর আগেই বলেছেন যে নেতা কর্মী যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। হ্যাঁ, আমি আপনাদের মতো আমিও মানি, এখন আমাদের কোনো নেতা নেই, এখন আমাদের একজনই আছে, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। যা আগে যেমন মিছিল হতো না, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখন আমরা বলবো এক নেত্রীর এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আর এই শেখ হাসিনার বাংলাদেশ গড়ার জন্য, শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে, সসম্মানে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার মসনদে বসানোর জন্য
আমরা 11 তারিখের পরে নেত্রী যেভাবে বলবেন সেইভাবে সারা বাংলাদেশে আন্দোলন বেগবান করবেন। আমরা যারা অনলাইনে অফলাইনে রাস্তায় যে যেখানে পারছেন সেখানেই এই আন্দোলন গড়ে তুলতে হবে, কোনো ভেদাভেদ ছাড়া, কোনো গ্রুপিং ছাড়া। আমাদের কাছে এই মুহূর্তে ভুলে যান কোনো গ্রুপিং, অমুক ভাই তমুক ভাই ভুলে যান, আমরা এক নেত্রীর নির্দেশেই কাজ করব। কারণ আমাদের এখন যদি আমরা গ্রুপিং করতে থাকি, আরও করতে থাকি, আমাদের অবস্থা আরও নিঃশেষ হবে। আপনারা বিএনপির নেতার সেই বক্তব্যটাই শুনেছেন, জবাই করবে আপনাদের, কেউ স্বাধীনভাবে থাকতে পারবেন না, সে বলেই দিচ্ছে, তারা কন্টিনিউ বলে যাচ্ছে। সুতরাং এই হায়নাদেরকে দমানোর জন্যই 11 তারিখের পর যেই কোনো মুহূর্তে নেত্রী যে আন্দোলন ডাক দিবেন সেই আন্দোলনকে আমাদের সফল করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিভিন্ন মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন নামি অনামি ইউটিউবার চ্যানেলগুলোর খবর শুনলে মনে হবে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়াতে মমতা ব্যানার্জির দলের হাল এতটাই খারাপ হয়েছে যে তার জন্য দলনেত্রীর চোখে ঘুম নেই। 26-এর ভোটে হেরে যাওয়ার ভয়। এইসব খবর শুনলে মনে হবে ঘুম নেই বিজেপি নেতাদের চোখেও, তবে তাদের ঘুম আসছে না দুঃখে কিংবা আশঙ্কায় নয়, তারা ঘুম তাদের চোখে আসছে না কারণ তাদের প্রবল আনন্দে। এই রাজ্যের বিজেপি নেতাকর্মী সমর্থকরা মোটামুটি ধরেই নিয়েছেন 26-এর ভোটে টিএমসি আউট, বিজেপি ইন। বিজেপি বিপুল সংখ্যক আসন জিতে রাজ্যে ক্ষমতায় আসছে। এমন ধরে নেওয়ার অনেক কারণ, যেমন মমতা সরকারের ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার যে লম্বা একের পর এক কঙ্কাল বেরিয়ে পড়ছে, সেটা একটা বড় কারণ। যদিও পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি ক্রমশ দক্ষিণ ভারতের মতো হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। দক্ষিণ ভারতের রাজনীতিতে ঘুষ খাওয়াটা কোনো অপরাধ নয়। দেদার ঘুষ খেয়েও বিশাল মাপের নেতা হওয়ার অগুন্তি উদাহরণ সেখানে। করুণানিধি, জয়ললিতা, স্ট্যালিন, চন্দ্রবাবু নাইডু, রাজশেখর রেড্ডি ও তার ছেলে, ইয়েদুরিয়াপ্পা, সিদ্ধারামাইয়া, শিবকুমার, কত নাম করব একের পর এক। এমনকি দেশের একমাত্র আগমার্কা সতীদের দল বলে, আগমার্কা সতী এই দল হিসেবে যারা নিজে আকাশ পাঠায়, সেই সিপিএম দলের কমরেড বিজয়নও নাম তুলেছেন এই তালিকায়। মানে বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী, সোনা পাচার কেলেঙ্কারিতে তার নাম উঠেছে। সুতরাং শিল্পে না হয় পশ্চিমবঙ্গ দক্ষিণের রাজ্যগুলোকে ছোঁয়ার ত্রিসীমানায় যেতে পারছে না, তবে ঘুষ খাওয়াতে যদি তাদের সমকক্ষ হয় তাহলে আমাদের দুঃখ নয়, আনন্দ হতেই পারে। আমরা ভাবতেই পারি যে অনেক উন্নত হয়ে গেছে আমাদের বাংলা। তৃণমূলের যারা সমর্থক তারা তাই তাদের নেতাদের ঘুষ খাওয়া নিয়ে আদৌ চিন্তিত নয়। কিন্তু বিজেপির সমর্থকরা আবার তৃণমূলের এই ঘুষের সাগরে ডুবে থাকাটাকে খুব বড় করে দেখে। এই দেখার কি যে কেন যে এই দেখা সেটাও আমি বুঝি না। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের একের পর এক ঘুষের রায় বেরোয়, আর বিজেপি ভাবে এই সরকারের মুখ বলে কিছু থাকলো না আর। আরে মুখ বলে কি কোনোদিন কিছু ছিল মমতা ব্যানার্জির সরকারের? বিজেপির ভরসার আর এক সবচেয়ে বড় কারণ নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া। মমতা ব্যানার্জি ভোটে যেতেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে, এমন একটা ধারণা খুব চালু। এই চালুটা করেছিলেন মমতা ব্যানার্জি স্বয়ং। কখন? 2005 সালে, যখন তিনি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, যখন তিনি কেন্দ্রে রয়েছেন, তিনি সেখানটায় এমপি যখন, তখন তিনি কাগজপত্র ছুড়ে দিয়েছিলেন তখনকার যে সেদিন যিনি ছিলেন আমাদের ওখানটায়, যিনি স্পিকার ছিলেন, স্পিকারের পদে সেদিন যিনি কাজ চালাচ্ছিলেন তার দিকে। তো তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে জেতা হয় ভোটে যেতে বাংলাদেশিদের নিয়ে এসে। সুতরাং এটা মমতা ব্যানার্জির নিজের কথা, এটা যে মিথ্যে নয় সেটাও 100% ঠিক। বিজেপির বিশ্বাস এই অবৈধ মুসলিমরা বা অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবার এসআইআর থেকে বাদ পড়বে। সুতরাং বিজেপির জয় অনিবার্য, আর সেই আনন্দে আত্মহারা বিজেপি। কিন্তু সত্যিই কি তাই? এসআইআর কে যদি অবৈধ ভোটার ধরার বেড়াজাল বলে মেনে নিই, মানে একবার চারদিক দিয়ে বেড়া দিয়ে তারপরে তুলবে মাছ তোলার মতো, তাহলে দেখা যাক জালে এ পর্যন্ত কোন মাছ কতটা ধরা পড়লো, কতজন অনুপ্রবেশকারী ধরা পড়লো। আরো স্পষ্ট করে বলি, কতজন বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরা পড়লো এসআইআরে। এসআইআর প্রক্রিয়ার দুটি ধাপ, প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ, তারপর গোলমেলে কেসগুলোর জন্য হিয়ারিং ব্যবস্থা, এবং সবশেষে চূড়ান্ত তালিকা, সেই তালিকাটা বের করা। প্রথম ধাপ খসড়া ভোটার তালিকা, ওই ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা গিয়ে যেসব ফর্ম দিয়ে এসছে, ফর্ম 6 ইত্যাদি যেসবগুলো দিয়ে এসছে, তাদের এনুমারেশন ফর্ম, সেগুলো পাওয়া গেছে। এই প্রথম ধাপের খসড়া ভোটার তালিকা বেরিয়ে গেছে 16ই ডিসেম্বর। তাতে বাদ পড়েছে 58 লক্ষ নাম। আরো সঠিকভাবে বললে 58,20,898টি নাম। এর মধ্যে মৃত ভোটার আছে 24 লক্ষের সামান্য বেশি। এছাড়া প্রায় 20 লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছে এবং 12 লক্ষ ভোটার নিখোঁজ হিসেবে চিহ্নিত। এই দুই ক্যাটেগরি, মানে শেষের দুই, 20 লাখ আর 12 লাখ মিলিয়ে 32 লক্ষ নাম বাদ গেছে। আর আগের তো 24 লক্ষ মানে এই তিনটে মিলিয়ে 56 লাখ, আর বাকি 2 লাখ হচ্ছে ডুপ্লিকেট ভোটার ও অন্যান্য মিলে। প্রথমে আসি মৃত ভোটারের ব্যাপারে। পশ্চিমবঙ্গের ভোটের যা ধরন, তাতে মৃত ভোটারদের মরে গিয়েও শান্তি নেই। দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত গায়ক মানুষও মরে যাওয়ার পর ভোট দিয়ে গেছেন। কাকে সেটা বলে দিতে হবে? আপনি কি পশ্চিমবঙ্গের মানুষ নন? মরে যাওয়া 24 লক্ষ ভোটারের মধ্যে কমপক্ষে পশ্চিমবঙ্গের হিসেব অনুযায়ী 80%, 85% এখানে পোল হয়। সুতরাং এই 24 লক্ষ ভোটারের মধ্যে কমপক্ষে 20 লাখের ভোট পোল হয়। এই 20 লাখ এবার টিএমসির লস, লাভ বিজেপির। এরপর আসুন স্থায়ীভাবে স্থানান্তরিত নিখোঁজ ভোটারে, তারা বাড়িতে না থাকায় ফর্ম জমা করতে পারেননি। সংখ্যাটা 20 লক্ষ প্লাস 12 লক্ষ সমান 32 লক্ষ। এই 32 লক্ষ কোন সম্প্রদায়ের মানুষ? এদের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বেশি, এটা বিজেপির ধারণা। আর টিএমসির মতে এরা বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায় হিন্দু, যারা এদেশের ভোটার নয়। অনুপ্রবেশকারী মুসলমানদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বুদ্ধি, ক্ষমতা, লোকবল এবং ইচ্ছা কোনোটাই নেই বিজেপির। তারা তাকিয়ে আছে নির্বাচন কমিশনের দিকে, তারা সব তৈরি করে দেবে। পক্ষান্তরে টিএমসি নেত্রী তার ক্যাডারদের প্রকাশ্যে স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছেন একেবারে গোড়াতেই, নাগরিকত্ব না পাওয়া হিন্দু ভোটাররা, আরো নির্দিষ্ট করে বললে মতুয়া ভোটারদের নাম যাতে না ওঠে ভোটার লিস্টে, সেটা খুব কড়া চোখে দেখতে। আর টিএমসি সেটা ভালোভাবেই করেছে। সমীক্ষায় দেখা গেছে মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে, যেমন বনগাঁ দক্ষিণ, রানাঘাট ইত্যাদি জায়গায় স্থায়ীভাবে স্থানান্তরিত নিখোঁজ ভোটারের হার খুব বেশি, প্রায় 34 থেকে 42%। মানে স্থায়ীভাবে স্থানান্তরিতদের যে সংখ্যাটা আছে 20 লক্ষ,
সেই তার মধ্যে এই এই মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে তার সংখ্যা হচ্ছে 34 থেকে 42%। এর কারণ হতে পারে কাজের সন্ধানে ভিন রাজ্যে যাওয়া, শ্রমিকদের নাম বাদ পড়া। এই সমস্যায় যত না আক্রান্ত মুসলিম পরিযায়ী শ্রমিকরা, তার চেয়ে বেশি আক্রান্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ। এর বড় কারণ টিএমসি দল পরিযায়ী শ্রমিকদের এসআইআর এর সময় ঘরে ফেরানোর ব্যাপারে খুব প্রোঅ্যাক্টিভ কাজ করেছে। প্রোঅ্যাক্টিভ, শুরু হওয়ার আগেই বলে দিয়েছে ঘরে ফিরে এসো, তোমাদের এনুমারেশন ফর্ম টর্মগুলো জমা করে যাও। বিজেপি সেটা করেনি। শুভেন্দু অধিকারী এত দাপিয়ে বেড়ান চারদিকে, মাঝে মাঝে ভাবি মানুষটা ঘুমন কখন। কিন্তু তিনি ছাড়া বাকিরা তো বাইট দিতে মিডিয়ার কাছে আর ফটো তুলে প্রচার করতেই ক্লান্ত হয়ে পড়ে যান। যাকে আসল কথায় আসে, এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকায় কত মুসলমানের নাম বাদ গেছে? রাজনৈতিক মহলে অনুপ্রবেশকারী বা অবৈধ নাগরিক খুঁজে বের করার যে জল্পনা ছিল এসআইআর এর সময় এবং তার আগে থেকে, প্রকাশিত তথ্যে তার উল্টো ছবি দেখা যাচ্ছে। উল্টো ছবি। পরিসংখ্যান অনুযায়ী মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে নাম বাদ পড়ার হার রাজ্যের অন্যান্য অংশের তুলনায় অনেক কম। মুর্শিদাবাদের মুসলিম জনসংখ্যা যেখানে 66%, এই জেলায় নাম বাদ পড়েছে কত জানেন? মাত্র 4.84%। সংখ্যায় যা প্রায় 2.78 লাখ, 2,78,000। এটা সারা রাজ্যের গড় হারের চেয়ে অনেক কম, অনেক কম। মালদা, যেখানে মুসলিম জনসংখ্যা 52%, সেখানে নাম বাদ পড়েছে কত? 6.31%, সংখ্যায় যেটা 2 লক্ষ। উত্তর দিনাজপুর, এই জেলাতেও নাম বাদ পড়ার হার তুলনামূলকভাবে কম। বলা বাহুল্য, এই যাদের নাম এই অঞ্চলের আসছে তাদের প্রায় সবাই মুসলমান। এবার হিন্দু নাম বাদের তথ্যটা দেখুন। তথ্যে দেখা গেছে কলকাতা, উত্তর 24 পরগনার শিল্পাঞ্চল, ব্যারাকপুর, ভাটপাড়া এবং মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে যেখানে নাম বাদ পড়ার হার হচ্ছে 15 থেকে 20%, যেটা মুর্শিদাবাদে, মালদায় 5-6%। বুঝতে পারলেন? সুতরাং সেখানে বলছি 15 থেকে 20% হিন্দু এলাকায় সেখানে বাদ গেছে নাম। আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথগুলোতে, ওই এলাকারই যে বুথগুলো আবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তার নাম বাদ যাওয়ার হার কত জানেন? 1%-এরও নিচে, 1%-এরও নিচে। তৃণমূল কংগ্রেস দলের দাবি, মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলিতে গড় নাম বাদের হার মাত্র 0.6%, যেখানে মতুয়া ও হিন্দি ভাষী অধ্যুষিত এলাকায় এই হার অনেক বেশি, প্রায় 9%। তাহলে লাভ লোকসানের পাল্লা ভারী নিয়ে যেসব কথা চলছে বাজারে, বিজেপি জিতে গেছে বলে হই হই শুরু হয়ে গেছে, তার কতটা সত্যি? হিসেব বলছে 58 লক্ষ বাদ যাওয়া নামে যোগ বিয়োগ গুণ ভাগ করার পর লাভের অঙ্ক কিন্তু টিএমসির দিকে, তৃণমূল কংগ্রেসের দিকে। এরপর শুনানিতে এসে কি হবে, কত নাম বাদ যাবে, সেটা এখন বলা যাবে না। অনেক কথা শোনা যাচ্ছে, সেসব কথা যে মিথ্যে তাও নয়। ওই ছেলের থেকে বাবার বয়স কম, অমুক তমুক 15 বছরেই 20 বছরে না 30 বছরে ঠাকুরদা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, এসব হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে লাভের পাল্লা কোন পক্ষে ঝুঁকে থাকবে এবং কতটা ঝুঁকে থাকবে সেটা নিয়ে প্রথম ধাপ নিয়ে আলোচনাটা করি। আরেকটু আগেই বলেছি, প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়। এমনটা হতো না যদি সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বাস্তব প্রয়োগ নিয়ে বিজেপির কেন্দ্র ও রাজ্য আর একটু উদ্যোগ নিত।
গত 2-2.5 দশকে বাংলাদেশ থেকে আসা বাস্তোয়ারা হিন্দুরা, যাদের একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়ের, তারা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে অবশ্যই ঋণী, কারণ তাদের নাগরিকত্ব আইনের আওতায় আনার জন্য কাজ করেছে বিজেপি। কিন্তু 2019-এ পাশ করা আইন নোটিফিকেশন দিয়ে চালু করতে 5 বছর লেগে গেল। কেন? তার উপরে তো আছে মমতা দেবীর ভোটের স্বার্থে চূড়ান্ত মিথ্যে প্রচার। নাগরিকত্বের কাগজ নিয়ে কি লাভ? আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সব তো আছে, এরপরেও আবার নাগরিকত্বর কার্ড চাই। কোনটা পাচ্ছ না তোমরা? এরপরেও লোভ কেন? নাগরিকত্বের দরখাস্ত করলেই প্রমাণ হয়ে যাবে তুমি নাগরিক নও, অমনি তাড়িয়ে দেবে, ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে। আসামে কি হচ্ছে দেখতে পাচ্ছ না? বিজেপি কি চেনো না? আমি ব্যক্তিগতভাবে জানি, শুধু সরল অশিক্ষিত মতুয়ারা নয়, অনেক শিক্ষিত মতুয়াও এই প্রচারের ফাঁদে পা দিয়ে নাগরিকত্বের দরখাস্ত না জমা করে চুপচাপ বসেছিলেন। এখানেই রাজ্য বিজেপির ঘাড়ে অনেকটা দোষ পড়ে। তারা কেন উদ্যোগ নেয়নি? নির্বাচনের মুখে এসে নড়ে চড়ে বসেছে বটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সরকার এবং রাজ্যের বিজেপি। তারা উদ্যোগী হয়েছে দ্রুত যত বেশি সম্ভব বাংলাদেশ থেকে আসা মতুয়াকে নাগরিকত্ব দেওয়ার জন্যে। পুরোদমে চেষ্টা কিনা বলতে পারবো না, তবে জোরদার কাজ শুরুও হয়েছে। কিন্তু সেটা হলেও এত বকেয়া মামলা কয়েকদিনের মধ্যে মিটিয়ে দেয়া কি সম্ভব? অবশ্যই না, অসম্ভব। বেশ কিছু মতুয়ার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে। এটা বিজেপির পক্ষে লস আর ড্যামেজ, আর সেই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে নতুন ড্যামেজ আবার তৈরি হচ্ছে বিজেপির জন্য। মতুয়াদের সবচেয়ে বড় গোষ্ঠীর নেতা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তার একটি মন্তব্য নিয়ে কয়েকটা দিন ধরে খুব হইচই তুলল তৃণমূল কংগ্রেস এবং মতুয়াদের আর একটা সংগঠন, এবং মিডিয়া তাতে কিছুটা ধুনোও দিল। কিন্তু না বললে অন্যায় হবে যে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা করে কোঅর্ডিনেট করেছেন এবং করছেন এই শান্তনু ঠাকুর। তবে এটা ঠিক যে বিপুল সংখ্যক নাগরিকত্ব দানের আবেদন আসছে, তার একটা উল্লেখযোগ্য অংশ নিশ্চিতভাবেই এবারের ভোটার লিস্টে নিজেদের নাম দেখতে পাবেন না। শান্তনু ঠাকুর নিজেও স্বীকার করেছেন এই পরিস্থিতি। এসআইআর তালিকায় নাম না থাকলেও ভয়ের কিছু নেই, সিএএতে আবেদন করলেই সুরক্ষা মিলবে, এটা বলছেন শান্তনু ঠাকুর। তিনি যুক্তি দিচ্ছেন যে যাদের নাম এসআইআরে কাটা গেছে তারা আসলে এতদিন ভোটার ছিলেন কিন্তু সরকারি নথিতে নাগরিক ছিলেন না, তাই আগে সিএএ এর মাধ্যমে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব নিলে ভোটার কার্ড আপনি তৈরি হয়ে যাবে, তাদের এই দেশ ছাড়া নাগরিকত্ব হারাবার কোনো প্রশ্নই নেই। তিনি এই ত্যাগটাকে, অর্থাৎ ভোটার হিসেবে যেবার ভোট দিতে পারছেন না, এটাকে তিনি বলছেন ভালোর জন্য কিছুটা ত্যাগ, স্যাক্রিফাইস ফর এ গুড কজ, এটা বলছেন। এটা নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে। মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অংশ এবং তৃণমূল কংগ্রেস এই পুরো প্রক্রিয়াকে প্রতারণা বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ এসআইআর এর মাধ্যমে প্রথমে নাম বাদ দিয়ে ভয় দেখানো হচ্ছে, যাতে মানুষ বাধ্য হয়ে নিজেদের বিদেশি ঘোষণা করে সিএএতে আবেদন করে, অর্থাৎ সেই পুরনো গল্প। দেখুন, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এখনো মিথ্যে কথা বলে যাচ্ছেন। এনাদের মতে মতুয়ারা জন্মসূত্রে এমনিতেই নাগরিক। এটা কোন জায়গায় আছে লেখা যে মতুয়ারা জন্মসূত্রে এমনিতেই নাগরিক? সুতরাং নাগরিকত্ব নেয়ার নাকি তাদের প্রয়োজন নেই। এর সঙ্গে তারা আবার তুলে দিয়েছেন একটা টাকা এবং কার্ডের বিতর্ক।
মতুয়া ক্যাম্পে শান্তনু ঠাকুর নাকি 50 থেকে কোথাও কোনো কোনো জায়গায় কোনো ব্যাপারে 50 এবং সর্বোচ্চ 800 টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ ও কার্ড বিলি করছেন। এটা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। তবে শান্তনু ঠাকুরের দাবি, এবং সে দাবি খুবই সত্যি দাবি, যেটা সংগঠনের সদস্যপদ সংগ্রহের ফি, এবং এতে অনৈতিক কিছু নেই। এর জন্য তিনি একটা কার্ড দিয়ে দিচ্ছেন। সেই কার্ডটি আবার নির্বাচন কমিশন নয়, স্বরাষ্ট্র দপ্তর তাদের নাগরিকত্ব প্রদানের যে পরীক্ষা নিরীক্ষা করা, তার পরীক্ষা নিরীক্ষার জন্য এই কার্ডের একটা তারা মূল্য দিচ্ছেন, অর্থাৎ এই কার্ডকে তারা গ্রহণ করছেন। তাহলে শান্তনু ঠাকুর কিছু ভুল করেননি বা অন্যায় করেননি। এসআইআর এর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদের আতঙ্কের আবহে বিজেপি মতুয়াদের মধ্যে সিএএ প্রক্রিয়ায় অংশগ্রহণের হার নাটকীয়ভাবে বাড়াতে সক্ষম হয়েছেন, এবং তৃণমূলের সিএএতে আবেদন করো না এইটা ফেল করেছে। বর্তমানে মতুয়া এলাকাগুলোতে যুদ্ধকালীন তৎপরতায় নাগরিকত্ব প্রদানের ক্যাম্প চলছে, কিন্তু মোদ্দা কথাটা এটাই দাঁড়াচ্ছে যে মতুয়া ভোটাররা 19, 21, 24 ভোটে ভোট দিয়েছেন, এবার 26 ভোটে তারা সবাই ভোট দিতে পারবেন না, বেশ কিছু মানুষ বাদ থেকে যাবেনি। এই সংখ্যাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা যাচ্ছে না এই মুহূর্তে। এই যে সংখ্যাটা, এটাই বিজেপির লোকসান এবং টিএমসির লাভ। এবার এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় শুনানি বা যাচাই বাছাইয়ের জন্য যাদের নোটিশ পাঠানো হচ্ছে তাদের দিকে নজর দেওয়া যাক একটু। শুনানির জন্য কতজনকে ডাকা হয়েছে? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট 3টি ক্যাটেগরিতে ভোটারদের শুনানির জন্য ডাকা হচ্ছে। প্রথম পর্যায়ে নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে 27 ডিসেম্বর থেকে। মোট শুনানির সংখ্যা কত? 1.92 কোটি, মানে 1,92,00,000। এদের মধ্যে আনম্যাপড ভোটার, যাদের 2002 কিংবা 2025-এর সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করা যায়নি, সেই ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। এদের নাম 2002 সালের ভোটার তালিকার সাথে বা পরিবারের অন্য কোনো সদস্যের সাথে লিংক করা যায়নি। এদের শুনানির জন্য 27 ডিসেম্বর থেকে শুনানি চলছে। আর এর পরে আসছে সন্দেহজনক বা ডাউটফুল ভোটার, প্রায় 1.6 কোটি, যেটা ওই বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যার মধ্যে আছে বলে বড় সংখ্যায় বলে ধরা হচ্ছে। এদের কোনো ফ্যামিলি ট্রি বা পারিবারিক তথ্যে কোনো মিল পাওয়া যায়নি। যেমন বয়সের অসামঞ্জস্য, বাবার চেয়ে ছেলের বয়স বেশি বা কাছাকাছি, বা অস্বাভাবিক সম্পর্কের তথ্য পাওয়া গেছে। শুনানিতে ডাক পাওয়া, মানে এই 1 কোটি এই যে শুনানিটা হচ্ছে 1,60,00,000, এই শুনানিতে এখানে কত ভোটারদের মধ্যে মুসলিম কত? নির্বাচন কমিশন ধর্মভিত্তিক কোনো তালিকা প্রকাশ করে না, তবে বিভিন্ন সমীক্ষা এবং রিপোর্টের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আশ্চর্যজনকভাবে বিজেপির এবং বাংলার সাধারণ মানুষের প্রত্যাশার বিপরীতে সংখ্যালঘু এলাকায় কম গরমিল পাওয়া যাচ্ছে। সাবার ইনস্টিটিউট বলে একটি সংস্থা, তারা সমীক্ষা করেছে যে মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলোতে আনম্যাপড বা গরমিলযুক্ত ভোটারের সংখ্যা হিন্দু এলাকার থেকে তুলনামূলকভাবে অনেক কম। শহরেও সংখ্যালঘু অর্থাৎ হিন্দু এলাকায় এইটা বেশি। কলকাতা ও অন্য শহরের এলাকা এবং যেখানে সংখ্যালঘু জনসংখ্যা কম, সেখানে সংখ্যালঘু এলাকার তুলনায় গরমিল বেশি এবং শুনানির নোটিশও বেশি গেছে।
বিরোধীরা তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য সিপিএম টিপিএম ইত্যাদি কংগ্রেস মানে যারা তথাকথিত ধর্মের সেকুলার দল, তারা অভিযোগ করেছিল যে এই প্রক্রিয়ায় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। কিন্তু প্রাথমিক তথ্য ড্রাফট রোল থেকে 5% মুসলিম এলাকায় নাম বাদ গেছে, কত? 5%। আর হিন্দু এলাকায়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় বাদ গেছে কত? 9%। এবং শুনানির নোটিশের ধরন দেখে মনে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের উপর এসআইআর এর প্রভাব আশঙ্কার চেয়ে অনেক কম। তবে সীমান্তবর্তী জেলাগুলোতে মুর্শিদাবাদ, মালদায় কিছু নির্দিষ্ট পকেটে সংখ্যাটা বেশি হতে পারে। অর্থাৎ 1,92,00,000 নাম নিয়ে বিজেপির যে বড় আশা ছিল, অর্থাৎ বাংলাদেশি মুসলমানদের নাম প্রচুর বাদ যাবে, সেটা হচ্ছে না। পরিসংখ্যান বলছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার তুলনায় অমুসলিম ও শহুরে হিন্দু এলাকাতেই নোটিশ বেশি গেছে শুনানিতে আসুন। এর বড় কারণটা কি জানেন? এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট মেশিনারি। ভোট মেশিনারি তারা কিন্তু যুদ্ধ স্তরে কাজ করে গেছে। মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গা থেকে যতই দুঃখের ভাব দেখান, এর আগে ইলেকশনে মনে আছে যে তিনি ইলেকশনের আগে তিনি পা ভাঙার একটা নাটক করলেন এবং সেই ভাঙা পা নিয়ে সব জায়গায় ছুটতে লাগলেন, মানুষের সহানুভূতি পেলেন। সুতরাং তিনি করে যাচ্ছেন, যেমন মিটিংয়ে মিছিলে গিয়ে তিনি নানা রকম উল্টোপাল্টা বকে যাচ্ছেন, কান্নাকাটির ভাব দেখাচ্ছেন, কিন্তু তার নিচের স্তরের কর্মীরা কিন্তু ঠিকঠাক কাজ করে গেছে। এটা তো এই পর্যন্ত। এরপরে এখনো বাকি আছে ভোটের দিনে রিগিং, জাল ভোট, সেগুলো বাকি। গণনার দিনের কারসাজি, সেটাও বাকি। ভোটের দিনে বুথ এজেন্ট এবং গণনার দিনের কাউন্টিং এজেন্টদের কজন যে সাচ্চা বিজেপির আর কজন জল মেশানো তৃণমূলী বিজেপি যে থাকবে বলা কষ্টকর, শোনা কথা নয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এ কথা। সুতরাং বিজেপি নেতা কর্মী সমর্থকদের এত উল্লসিত হওয়ার কোনো কারণ নেই যে 26-এর ভোটে জিতে গেছেন তারা। এসআইআর প্রক্রিয়াতে যা মনে হচ্ছে, নির্বাচন কমিশনের হাজার চেষ্টা সত্ত্বেও এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ টিএমসি। বিজেপি গা ঝাড়া দিয়ে যদি এখনো না উঠতে পারে তাহলে বিপদ। 26-এ নিশ্চিতভাবেই 21-এর চেয়ে অনেক ভালো ফল করবে বিজেপি। তবে পাখির চোখ ওই যে প্রায় 198টি আসন পাওয়া সম্ভব হবে না বলে আমার অন্তত মনে হচ্ছে, অন্তত এসআইআর এখনো অবধি দেখে। ধন্যবাদ।